কলকাতায় বেলেঘাটা এলাকার একটা দোতলা বাড়িতে আমাদের ছোট্ট সংসার। আমার নাম ইন্দ্রাণী সেন। কথাটা যে সময়ের, তখন আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র ম্যানেজার ছিলাম। আমার স্বামী অলোকেশ রিজার্ভ ব্যাংকের কর্মী, আর আমাদের একমাত্র বাঁচার সম্বল। আমাদের ছেলে অবিরাজ সবে কলেজে উঠেছে, ফার্স্ট ইয়ার, কম্পিউটারে সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আমাদের এলাকায় সেন বাড়ি বললেই সবাই এক ডাকে চেনে। আসলে ওর বাবা, মানে আমার শ্বশুরমশাই অবনীন্দ্র সেন, ছিলেন এই এলাকার খুব নামকরা উকিল। দুই ছেলে অলোকেশ আর সমরেশের জন্য এই বাড়ি বানানো উনি। স্বপ্ন ছিল দুই ছেলেকে নিয়ে বেশ সুখেই কাটাবেন, কিন্তু সে সুখ বেশি দিন টেকেনি। 56 বছর বয়সে ওনার মৃত্যুর পর শুরু হয় দুই ভাইয়ের মধ্যে তুমুল অশান্তি। দীর্ঘ 2.5 বছরের কোর্ট কেসের পর ঝামেলা মেটে জমি ভাগাভাগির মধ্য দিয়ে আমাদের ভাগে আসে ওনার কিছু জমানো টাকা আর এই দোতলা বাড়িটা। আমাদের 3 জনের জন্য এই বাড়িটা খুবই প্রকাণ্ড হয়ে দাঁড়াতে থাকে। আসলে আমরা দুজনেই সকালে অফিসে চলে যাই আর রাত্রে ফিরি। ছেলেটাও সারাদিন কলেজে টিউশন করে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। তাই আমরা ঠিক করি নিচে সেই মতো কাগজে বিজ্ঞাপন দিই। 1 সপ্তাহ অনেক লোকই যোগাযোগ করে। আসলে আমরা ছোট্ট একটা পরিবারকেই ভাড়া দেব, এটাই ছিল প্ল্যান। অনেক খোঁজার পর একটি পরিবারকে অবশেষে ঠিক করি। নতুন বিয়ে করেছে। সাত্বিক রায় মুম্বাইতে একটা ব্যবসা করে, আর আরশি রায় একজন চিত্রশিল্পী। ওরা অনেক ছবি নাকি পুরস্কার পেয়েছে। শিল্পী মহলে বেশ সুনাম আছে ওর। আসলে ওর জন্যই এখানে ঘর ভাড়া নিতে হয়েছে। ওরা বলেই দিয়েছিল মুম্বাইতে অত বড় ব্যবসা সামলে সাত্বিক হয়তো মাঝে মধ্যে আসতে পারবে না। বেশিরভাগ সময়টাই এখানে একাই থাকবে আরশি। 5,000 টাকা অগ্রিম জমা দিয়ে 2012 এপ্রিল মাসের 1 তারিখেই ওরা বেশ মিশুকে স্বভাবের মেয়ে আরশি। আসলে সদ্য বিয়ে হওয়ায় গৃহবধূর ছাপগুলো এখনও পরিষ্কারভাবে ফুটে ওঠেনি। ওর মধ্যে অনেকটা যেন সদ্য যুবতী কন্যা আর নতুন বইয়ের ঠিক মাঝামাঝি একটা মেল বন্ধন বলা যেতে পারে। বেশ টানা চোখ, কোমর পর্যন্ত ঘন কালো চুল, ফর্সা গায়ের রং, তার উপর অপূর্ব এক শারীরিক গঠন। স্বর্গের অপ্সরা যেন নেমে এসেছে আমাদের আঙ্গিনায়। প্রথম কয়েকদিনের মধ্যেই আমাদের সাথে বেশ ভালো মিশে গেছে মেয়েটা। আসলে আমাদের সাথে তো প্রায় দেখাই হতো না। আসলে আমার ছেলেও টুকটাক ছবি আঁকতে আগে, এখন পড়াশোনার চাপে সব বন্ধ। হয়তো আমার ছেলের অবির সাথে বেশ বন্ধুত্ব হয়ে ওঠে ওর জন্যই। সব ভালোই চলতে থাকে, কিন্তু আচমকা ওই মাসের 28 তারিখে শনিবারে আরশি আমায় ডেকে যা জানায় তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও জানায় এই মাসের 30 তারিখে ও ঘর ছেড়ে দেবে। অগ্রিমের যে টাকাটা ওরা দিয়েছিল সেটাও ফেরত চায় না। আমি তখন সবে অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে ওর ঘরে আসি। ঘড়িতে তখন 6:30। সেদিন সমস্ত কথা শেষ করে যখন উঠি তখন ঠিক 9:30 বাজে। আমার সারা শরীর তখন যেন শীতল বরফের মতো লাগছিল। পা দুটো যেন মেঝেতে কেউ পেরেক দিয়ে আটকে রেখেছে এমন মনে হচ্ছিল। অনেক ভেবে নিজেকে সামলে সোজা গেলাম আমাদের বাথরুমে। বালতি ভর্তি ঠান্ডা জল গায়ে দিয়ে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিলাম। সেদিন তারপর কী যে হয়েছিল সেই সব আর ঠিক মনেও নেই। সেদিন আমার আর আরশির সাথে যে কী কথা হয়েছিল তা আমি কাউকে আজ পর্যন্ত বলার সাহস পাইনি। আজ অনেক সাহস সঞ্চয় করে লিখতে বসেছি সেই রাতের কথা। সেদিন দুপুরে আরশি আমায় ফোন করে জানায় যে সে এই মাসের ঘর খালি করে দিতে চায়। আমি তখন ওকে কারণ জিজ্ঞাসা করাই ও আমায় সন্ধেবেলায় আসতে অনুরোধ করে। ওর ঘরে পৌঁছে আমি পুনরায় জিজ্ঞাসা করাই ও একে একে বলতে শুরু করে, একটাই শর্তে, আমাকে আগে ওর পুরো কথা শুনতে হবে। আরশি বলে এই বাড়িতে আসার কয়েকদিনের মধ্যেই আমার সাথে অভির একটা বেশ সুন্দর বন্ধুত্ব সৃষ্টি হয়। সবার চোখে এটা সাধারণ মনে হলেও আমার কেমন একটা খটকা লাগে। আসলে ওই যে বলে না, দূরে কোনো ছেলে যদি কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকে তাহলে একটা মেয়ে সেটা বুঝতে পারে। আর আমার মনে হয় আমাকে দেখতে খুব একটা খারাপও নয়।
দুপুরে কলেজে ছুটির পরে অভি আসতে থাকে আমার ঘরে ছবি আঁকার জন্য, কিন্তু ওর চোখের দৃষ্টি প্রায় আটকে যেত আমার শরীরের দিকে। বুকের ভাঁজ থেকে শুরু করে পেটের নাভি সব কিছুই যেন ওর চোখের তুলি দিয়ে রাঙিয়ে তুলতে চাইতো। আমি রেগে গিয়ে বলে উঠি, এসব কী যাতা বলছো তুমি? ওইটুকু একটা বাচ্চা ছেলে। আরশি আমায় থামিয়ে বলে, দিদি রাগ করবেন না, আমি কিন্তু আপনাকে বলেছিলাম আগে আমার সব কথা শেষ করতে দিতে হবে, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। আমি কোনো মতে রাগ সংবরণ করে জানাই, আচ্ছা বলো। আরশি আবার বলা শুরু করে, আপনাদের মনে আছে একটি সপ্তাহে আপনারা দুজনে অফিসের কাজে বাইরে ছিলেন। আপনার নিশ্চয়ই মনে থাকবে সেদিন দুপুরে অভি আমার ঘরে খাওয়ার কথা ছিল। আপনি জানেন সেদিন অভি কী বলেছিল আমায়? ও আমার সারা শরীর জুড়ে চুমু খাওয়ার প্রস্তাব জানায়, আমার সাথে যৌন মিলনের কথা বলে। আমি চেয়ার ছেড়ে তখন উঠে দাঁড়িয়ে বলি, অভি আমাদের এত ভদ্র, এত শান্ত, এই সকল কথা এই বয়সে সে কোথা থেকে জানলো? আমারই ভুল হয়েছিল একা একটা মেয়েকে এভাবে ঘর ভাড়া দেওয়াটা। নিজের শরীরের চাহিদা মেটাতে শেষমেশ একটা বাচ্চা ছেলেকে, ছি। আরশি আমার কাছে এসে বলে, দিদি অভি আমার ভাইয়ের মতো, আপনি কি করে ভাবলেন ওর সাথে আমি এরকম কিছু করব? আর অভি কিন্তু এখন আর বাচ্চা নেই, এটা বোঝার চেষ্টা করুন। এই বয়সের একটা ছেলের নারী শরীরের প্রতি আসক্তি থাকবেই, এটা তো স্বাভাবিক। আমার কাঁধে হাত রেখে আমার পাশে বসে ও বলে, সেদিন আমাদের মধ্যে কিছুই হয়নি। আমি অভিকে ডেকে ওর মাথায় হাত রেখে বলি, তোর আমাকে দেখে যে অনুভূতি সৃষ্টি হয়েছে তা কেবল কামনার আসক্তি। কামনার বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক কিন্তু ঠিক না ভাই। যৌন মিলন ভালোবাসার এক গভীর পর্যায়। সম্পর্ক অনেক গভীর হলে, সম্পর্কে বিশ্বাস জন্মালে তবেই কথা ভাব, তার আগে না। শরীরের স্পর্শ ছাড়াই দুটি আত্মা যখন মিলেমিশে একাকার হয়ে যাবে, তখন তোর প্রিয় মানুষটির মধ্যে নিজেকে খুঁজে পাবি, আর তোর মধ্যে সে নিজেকে খুঁজে পাবে। তখনই জানবি একমাত্র সেই ক্ষণের তোর চিরন্তন মেলবন্ধনের সঙ্গী হয়ে উঠবি। তখন কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ে অভি, বলে, আরশিদি আমায় ক্ষমা করে দাও। সারাদিনে একলা থাকতে থাকতে এই পর্ণ ভিডিওই আমার মাথায় তাণ্ডব নৃত্য করে চলে সর্বক্ষণ। আমার সামনে ঘুরে বেড়ানো সমস্ত মেয়ে ওই রূপ ভেসে ওঠে মনের মধ্যে। তাই প্রথম দিন থেকে তোমার প্রতি ওই দৃষ্টিতে মজে গেছিলাম আমি। আমায় ক্ষমা করো দিদি, আমি আর কোনো দিন তোমার সামনে আসবো না। তুমি কাউকে প্লিজ বলবে না, প্রমিস করো। ওকে সান্ত্বনা দিয়ে বলি, না রে, কাউকেই বলবো না। অভি আরও বলে, কিন্তু আমি কি করব? অবসর সময় পেলেই ওইসব মাথায় খেলা করতে থাকে। তারপর ওকে বোঝায়, কেন দেখবি ওইসব? এখন জীবনের গোড়াপত্তনের সময় রে অভি। এই সময়টা তুই নিজেকে যেভাবে গুছিয়ে নিবি, তোর জীবনে সেই দিকেই এগোবে। আর প্রেম, ভালোবাসা, সেক্স, এগুলো সবার প্রয়োজন। আর ঠিক সময় হলে নিশ্চয়ই পাবি এগুলো। তার জন্য দরকার অপেক্ষা করার, নিজেকে এগুলো গ্রহণের জন্য প্রস্তুত করে তোলার। এইসব জীবনের একটা অঙ্গরে, সম্পূর্ণ জীবন না। আমি চুপ করে আরশির কথাগুলো শুনে যেতে লাগলাম। আরশি আবারও বলে, আমার মনে হলো আপনার এই কথাগুলো জানা প্রয়োজন। দেখুন দিদি, আমার পক্ষ থেকে যতটুকু বোঝানোর আমি বলেছি। এরপর আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব, ছেলেটাকে একটু সময় দিন, ওর বন্ধু হয়ে উঠুন। এত কাজ, টাকা পয়সা কী হবে যদি ছেলেটাই বিপথে চলে যায়? অভি এখনও অনেক নিষ্পাপ রয়েছে। ওর জায়গা অন্য কোনো দানবীয় প্রবৃত্তির কেউ হলে আমার অতগুলো কথা কেউ চুপ করে বসে শুনতো না, আর আমার সম্মান সতীত্বের বিসর্জন হতে 2 ঘন্টাও লাগতো না। কলেজে পড়াশোনা বাদে জীবনে বাকিটা সময় নিজেকে, পরিবারকে খোঁজে একজন ছাত্র। সেখানে ওর কাকা, কাকিমা, দাদু, দিদা এদের তো খুঁজে পাবে না আজকের এই নিউক্লিয়ার ফ্যামিলিতে। তাই শেষ সম্বল বাবা মাকেও যদি সে না পায়, তাহলে জীবনের মুক্তির স্বাদ খুঁজতে কিন্তু সেই নেশার ধোঁয়ায় আর নারী শরীরে ঝাঁপ দিতে বাধ্য হবে অভি।
পরদিন আরশি চলে গেছিল। অলোকেশ কারণ জানতে চায়নি। অভি সেদিনের ঘটনা নিয়ে কোনো কথা বলেনি, আমিও ওকে জিজ্ঞাসা করিনি। সেদিনের পর থেকে নিচের ঘরে আর ভাড়া দিইনি আমরা। ওখানে আমি একটা ছোট্ট টিউশন সেন্টার খুলেছি, আমি ওখানেই পড়াই, আর বাকি সময়টা রাখার থাকে অভিকের জন্য। সেদিনের ওই শিক্ষাটাকে যতটা সম্ভব কাজে লাগাতে চেয়েছি আমি। কলেজ টপার হয়েছে আমার ছেলে, সাথে হায়দ্রাবাদের নামি কোম্পানিতে চাকরি। আজকের এই খুশির সময় আমাদের 4 বছর আগে সেই ভাড়াটিয়াকে খুব মিস করছি। আজও মনে হয় ও কোনো মানুষ ছিল না, আমাদের সংসারের দিকে ধেয়ে আসা আগামী দিনের তীব্র ঝড়ের এক ছবি দেখিয়ে দিয়েছিল। তা নয়, সেই দুর্বিপাকের থেকে উদ্ধারের পথের সন্ধানও দিয়েছিল।